হাই হ্যালো নমস্কার সবাইকে, ওয়েলকাম টু বিয়ার বায়োলজি। আমি গৌরব। আশা করি তোমাদের পুজো খুবই ভালো কেটেছে। যাই হোক, ইতিমধ্যে আমরা দেখছি যে ডিএমই অর্থাৎ ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন ত্রিপুরা এর অফিসিয়াল ওয়েবসাইটে কাউন্সিলিং এর একটা নোটিফিকেশন এসে পড়েছে। সো আজকে আমরা ডিসকাস করব যে স্টেপ বাই স্টেপ কাউন্সিলিং কিভাবে সম্পন্ন হয়। দেখো, অনেকেই নোটিফিকেশন বেরোনোর পর আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা কিভাবে কাউন্সিলিং হয়, কাউন্সিলিং এর প্রসেসগুলো বুঝতে পারছি না, কিভাবে আপগ্রেডেশন করাতে হয়, সবগুলো বিষয় নিয়ে। তাই তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করার জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করা। ত্রিপুরার ছাত্রছাত্রী যারা আছো, যারা আমার ভিডিওটা দেখছো, তাদেরকে বলে রাখি এই কাউন্সিলিং প্রসেস ফর এমবিবিএস, বিডিএস, বিএএসএলপি এন্ড আয়ুষ। এমবিবিএস এবং বিডিএস এর 85% স্টেট কোটা, অর্থাৎ ত্রিপুরার মধ্যে যে সকল এমবিবিএস কলেজগুলো আছে অর্থাৎ ত্রিপুরার আন্ডারে, যেমন রিমস আছে, তারপর আছে এজিএমসি, টিএমসি, এগুলো তাদের 85% স্টেট কোটাতে কিভাবে কাউন্সিলিং অর্গানাইজ করা হবে, অর্থাৎ কিভাবে স্টেপস গুলো রয়েছে, প্লাস ত্রিপুরার জন্য অ্যাভেলেবেল যে বিডিএস সিটগুলো, তার পাশাপাশি বিএএসএলপি এটা একটা নতুন ধরনের কোর্স, যে বিষয়টা হচ্ছে ব্যাচেলর অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, এবং আয়ুষ অর্থাৎ বিএএমএস, বিএইচএমএস অর্থাৎ আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, এই সকলগুলোর জন্য কাউন্সিলিং অর্গানাইজ করা হয়। এখন তোমাদের মনে নর্মালি ন্যাচারালি প্রশ্ন জাগছে যে বিএএসএলপি, আয়ুষ, বিডিএস এগুলোর আন্ডারে আমাদের কাছে কি কি অ্যাভেলেবল কলেজেস আছে। দেখো, ভয় পাওয়ার কিছু নেই, একটু ওয়েট করো, যখনই সিট ম্যাট্রিক্স বেরিয়ে যাবে তখন তোমরা জানতে পারবে। তোমরা আমার চ্যানেলেও নোটিফিকেশন পেয়ে যাবে, আমি কমিউনিটি পোস্টেও জানিয়ে দেবো যে কি কি কলেজ এসছে, কি কি অ্যাভেলেবল সিটস আছে, বা আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। না হলেও তোমরা যে ডিএমই অর্থাৎ ত্রিপুরা ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও তোমরা নজর রাখতে পারো, সেখানেও নোটিফিকেশন বেরিয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, দেখো, সো আজকে এখন আমরা ডিসকাস করবো যে স্টেপ বাই স্টেপ অনলাইন কাউন্সিলিং প্রসিডিউর। ঠিক আছে, যে কিভাবে কাউন্সিলিং অর্গানাইজ করা হয় 85% স্টেট কোটার জন্য। ঠিক আছে, দেখো, সবচেয়ে প্রথমে হচ্ছে আমার নিটের রেজাল্ট আউট। ঠিক আছে, নিট রেজাল্ট আউট হবে, রেজাল্ট আউট। দেখো, পুরোটা প্রসেসটা অনেকটা লেংথি প্রসেস, আমি পুরোটা প্রসেস ডিটেইলসে ডিসকাস করব, কিন্তু পুরোটা প্রসেস বোর্ডের মধ্যে লেখা পসিবল হবে না। তাই অনেক সময় আমি উপরের জায়গাটা নিচে আসার পর নিচের জায়গাটা আমি মুছে আবার উপর থেকে স্টার্ট করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, একদম ডিটেইলস আমি বলবো, একটা একটা করে তোমরা স্টেপ এরো চিহ্ন দিয়ে এইভাবে ডায়াগ্রাম করে তোমরা লিখে নেবে। ঠিক আছে, একটা একটা করে স্টেপস তোমরা লিখে নেবে। ওকে, যাই হোক, লেট মি প্রসিড। দেখো, নিট রেজাল্ট আউট হওয়ার পর কি হবে আমরা দেখব যে নিট রেজাল্ট আউট অলরেডি হয়ে গেছে। এখন ডিএমই উইল কালেক্ট দ্য মেরিট লিস্ট ফ্রম ডিজিএইচএস। ঠিক আছে, ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন তারা কি করবে, তারা সেন্ট্রাল থেকে সেই মেরিট লিস্ট আনবে। নিট ইউজি এর যে এআই অল ইন্ডিয়া মেরিট লিস্ট যেটা তৈরি হয়, অল ইন্ডিয়া র্যাঙ্কিং যার উপর বেসিস করে তৈরি হয়, সেই মেরিট লিস্ট তারা আনবে। আনার পর তারা কি করবে, দে উইল প্রসেস দ্যাট মেরিট লিস্ট বাই এনআইসি আগরতলা। ঠিক আছে, ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, এনআইসি আগরতলা, আন্ডার দ্য সুপারভিশন অফ সিসিসি কমন কাউন্সিলিং কমিটি ফর প্রিপেয়ারিং প্রিলিমিনারি টিএসএমএল অর্থাৎ ত্রিপুরা স্টেট মেরিট লিস্ট। বোঝার চেষ্টা করো, দেখো, এনআইসি আগরতলা আন্ডার দ্য সুপারভিশন অফ সিসিসি কমন কাউন্সিলিং কমিটি, তারা সবচেয়ে প্রথম একটা প্রিলিমিনারি টিএসএমএল, ঠিক আছে, টিএসএমএল অর্থাৎ ত্রিপুরা স্টেট মেরিট লিস্ট তারা তৈরি করবে। ঠিক আছে, ত্রিপুরা স্টেট মেরিট লিস্ট তারা তৈরি করবে। এটা হবে একটা প্রিলিমিনারি মেরিট লিস্ট উইদাউট এনি রেজিস্ট্রেশন। ঠিক আছে, এখন এই যে মেরিট লিস্টটা টিএসএমএল উইল বি পাবলিশড বাই দ্য ডিএমই, by the Directorate of Medical Education in the website of Directorate of Medical Education এর যে ওয়েবসাইট আছে অর্থাৎ www.dme.tripura.government.in এই অফিশিয়াল ওয়েবসাইটটার মধ্যে, অথবা www.mcc.tripura.nic.in এই দুটো অফিশিয়াল ওয়েবসাইটের মধ্যেই আমরা দেখব যে কি হবে। সেখানে আমার টিএসএমএল অর্থাৎ ত্রিপুরা স্টেট মেরিট লিস্ট, প্রিলিমিনারি ত্রিপুরা স্টেট মেরিট লিস্ট পাবলিশ হবে। ঠিক আছে, দেখো, এইটা পাবলিশ হওয়ার সাথে সাথে, ত্রিপুরা স্টেট মেরিট লিস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে কি আসবে, নোটিফিকেশনস আসবে। নোটিফিকেশনস আসবে কিসের জন্য, ফর রেজিস্ট্রেশন। ঠিক আছে, আমরা দেখব যে ডিএমই উইল পাবলিশ এ নোটিফিকেশন ফর রেজিস্ট্রেশন ইন ত্রিপুরা স্টেট কাউন্সিলিং
for first round counseling, state quota seat এবং 20 seats of TMC for all India other than ত্রিপুরা domicile। অর্থাৎ ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন তারপর রেজিস্ট্রেশনের জন্য নোটিফিকেশনস পাবলিশ করবে ইন দ্য ওয়েবসাইট অফ ডিএমই। ঠিক আছে, সেখানে আমরা দেখবো যে সেখানে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর জন্য নোটিফিকেশনস আসবে। সবচেয়ে প্রথম কাদের জন্য নোটিফিকেশনস আসবে? ফর স্টেট কোটা কাউন্সিলিং এবং ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং ফর 20 সিটস ইন টিএমসি। ত্রিপুরা মেডিকেল কলেজ এর 20টা সিট will be reserved for other than ত্রিপুরা domicile candidates all India। ঠিক আছে, অল ইন্ডিয়া ক্যান্ডিডেটস আদার দেন ত্রিপুরা ডোমিসাইল। ঠিক আছে, 20টা সিট সংরক্ষিত থাকবে যে যারা ত্রিপুরা ছাত্র নয়, অল ইন্ডিয়া থেকেও তারা কাউন্সিলিং করতে চায় এবং তারা এডমিশন নিতে চায় ইন দ্য টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজ। অর্থাৎ যারা যারা ত্রিপুরার বাইরের যারা ছাত্রছাত্রী আছে, যেমন আসামের বা ওয়েস্ট বেঙ্গল ছাত্রছাত্রী এবং তোমরা টিএমসি তে এই 20টা সিটের আন্ডারে এডমিশন নিতে চাও, তাদেরকেও সেখানে এই ডিএমই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তারপর লেট মি প্রসিড। দেখো, রেজিস্ট্রেশন পোর্টাল উইল বি ওপেন ফর এ শিডিউল ডেট। রেজিস্ট্রেশন পোর্টাল দেখো পুরোটা কাউন্সিলিং কিভাবে হবে, কবে থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে, কবে থেকে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং হবে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর চয়েস ফিলিং কবে থেকে হবে, কবে রেজাল্ট আউট হবে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হবে, কবে গিয়ে আমাদেরকে রিপোর্টিং করতে হবে, সবগুলোর জন্য একটা শিডিউল তৈরি হবে। ঠিক আছে, কি কি শিডিউল রয়েছে, কবে কি হচ্ছে, সবকিছু নোটিফিকেশনস তোমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাছাড়াও আমি নজর রাখবো অফিসিয়াল ওয়েবসাইটে, বা তোমরা ইউটিউবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলেও তোমরা কমিউনিটি পোস্টে আমি সময় সময় সবকিছু আপডেট করে দেবো। ঠিক আছে, কমিউনিটি পোস্টের মধ্যে তোমরা নজর রাখো আমার চ্যানেলের উপর, যখন যখন যে সকল ধরনের নোটিফিকেশনস বা যা যা আপডেট আসে সবকিছু তোমরা জানতে পারবে। রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন হওয়ার পর কি হবে, আমার দ্য ফাইনাল ত্রিপুরা স্টেট মেরিট লিস্ট উইল বি পাবলিশড। ঠিক আছে, রেজিস্ট্রেশন হওয়ার পর সেই ডিএমই এর অফিসিয়াল ওয়েবসাইটে কি আসবে আমার কাছে, ফাইনাল ত্রিপুরা স্টেট মেরিট লিস্ট আসবে। ফাইনাল ত্রিপুরা স্টেট মেরিট লিস্ট আসবে। আগেটা ছিল আমার কাছে প্রিলিমিনারি ত্রিপুরা স্টেট মেরিট লিস্ট ছিল, কিন্তু এখন যেটা আসবে সেটা ফাইনাল স্টেট মেরিট লিস্ট, যার উপর ভিত্তি করে কাউন্সিলিং সম্পন্ন হবে। ঠিক আছে, এখন দেখো ফাইনাল টিএসএমএল আসবে এবং তার পাশাপাশি দ্য মেরিট লিস্ট অফ অল ইন্ডিয়া আদার দেন ত্রিপুরা ডোমিসাইল ফর 20 সিটস ইন দ্য টিএমসি। ঠিক আছে, ত্রিপুরা নন ত্রিপুরা ডোমিসাইল যারা আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল বা মানে অর্থাৎ ত্রিপুরা ছাড়া বাইরের বহিরাজ্যের ছাত্রছাত্রীরা যারা এসে 20টা সিটের জন্য এডমিশন নিতে চাও টিএমসি তে, তাদের জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন হয়েছিল এবং তাদের জন্য আলাদাভাবে একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে। দেখো, ফাইনাল টিএসএমএল পাবলিশ হওয়ার পর কি হবে, আমার হবে চয়েস ফিলিং। ফাইনাল করার পর চয়েস ফিলিং এন্ড লকিং হবে। ঠিক আছে, দাও চয়েস ফিলিং এবং লকিং হবে আমার সেখানে। সেগুলো সবকিছু আমার অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে। কবে কি হচ্ছে সবকিছু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলের মধ্যে। আমি কমিউনিটি পোস্টের মধ্যে সময় সময় তোমাদেরকে জানিয়ে দেব। চয়েস ফিলিং এন্ড লকিং সম্পন্ন হওয়ার পর তারপর কি হবে, আমার ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হবে। ঠিক আছে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হবে ফার্স্ট রাউন্ডের জন্য। তখন আমরা জানতে পারবো যে কে কোন সিট পেয়েছে। ঠিক আছে, কে কোন সিট পেয়েছে সবকিছু তোমরা জানতে পারবে, সবকিছু অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে নোটিফিকেশনস আসবে। সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হওয়ার পর তোমাকে একটা নমিনেশন সার্টিফিকেট ইস্যু করা হবে ফ্রম ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন। সেটা তোমাকে হয়তোবা অফলাইন মোডে আগরতলাতে গিয়ে ডিএমইর অফিস থেকে তোমাকে নমিনেশন সার্টিফিকেটটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, ইস্যুয়েন্স অফ নমিনেশন উইল বি অ্যারেঞ্জ ফ্রম দ্য ডিএমই ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কি হবে, ইস্যুয়েন্স অফ নমিনেশন। ঠিক আছে, একটা নমিনেশন সার্টিফিকেট সেখানে আমার পাবলিশ করা হবে। ঠিক আছে, ডিএমই থেকে তোমাকে একটা নমিনেশন সার্টিফিকেট দেবে যে তুমি ওই পার্টিকুলার মেডিকেল কলেজের জন্য এলিজিবল হয়েছো এবং সেটা তুমি নিট কোয়ালিফাই করে এলিজিবল হয়েছো, সেটা তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে। তারপর ইউ হ্যাভ টু গো টু ইয়োর অ্যালটেড ইনস্টিটিউট, অর্থাৎ তোমাকে কি করতে হবে, প্রসিড টু অ্যালটেড ইনস্টিটিউট। তোমাকে অ্যালটেড ইনস্টিটিউট গিয়ে কি করতে হবে, রিপোর্টিং করতে হবে।
রিপোর্টিং টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট, ঠিক আছে, রিপোর্টিং টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট, এবং তার পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশন ইজ মোস্ট এসেনশিয়াল স্টেপ। ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, রিপোর্টিং করতে হবে, সেখানে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে অফলাইন মোডে। তারা তোমাকে অরিজিনাল ডকুমেন্টস গুলো তারা ভেরিফাই করে বলবে যে তুমি এলিজিবল কিনা। তার পাশাপাশি সেখানে তোমার ফিজিক্যাল চেকআপ হবে যে তুমি সুস্থ কিনা, বা তাদের সব ধরনের ক্রাইটেরিয়া গুলো এবং এডমিশন প্রসিডিউর, এবং তার পাশাপাশি তোমাকে সেখানে এডমিশনের জন্য যা যা টাকা দিতে হয়, ওই এডমিশন ফি ওই কলেজে, সেটা তোমাকে সেখানে দিতে হবে। এখন কি আমাদের মনের মধ্যে ডাউটটা অ্যারাইজ হয় যে আমরা কিভাবে আপগ্রেডেশন করব। সাপোজ আমি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ এজিএমসি পেলাম, কিন্তু আমার একটা পসিবিলিটিস আছে যে ইন ফিউচার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ পার্টিসিপেট করলে আমি রিমস পেতে পারি। সো এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে যে দাদা আমি কিভাবে ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ আপগ্রেড করব। দেখো, আপগ্রেড করার জন্য কি করতে হবে, আমাকে অনলাইন পোর্টালের মধ্যে তোমাকে দেখাতে হবে যে উইলিংনেস ফর আপগ্রেডেশন ইয়েস অর নো, ঠিক আছে। সেখানে তুমি দেবে গিয়ে উইলিংনেস ফর আপগ্রেডেশন আফটার দ্য অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হওয়ার পর তোমাকে প্রথমে কি করতে হবে, তোমাকে রিপোর্টিং করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে একটা কলেজে, যে কলেজে সিট পেয়েছো। সিট পাওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর সেখানে এডমিশন নেওয়ার পর তোমাকে আপগ্রেডেশনের জন্য উইলিংনেস দিতে হবে যে ইয়েস আই ওয়ান্ট টু আপগ্রেড ইন দ্য সেকেন্ড রাউন্ড, ঠিক আছে। যে তোমার একটা পসিবিলিটিস আছে যে ইন ফিউচার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ পার্টিসিপেট করে তোমার আপগ্রেড হতে পারে। সেক্ষেত্রে ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন থেকে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে যে তুমি আপগ্রেড করতে চাও, এবং তার পাশাপাশি অনলাইন পোর্টালের মধ্যেও উইলিংনেস ফর আপগ্রেডেশন ইয়েস দিতে হবে। দেখো, আপগ্রেডেশন করার জন্য সবচেয়ে প্রথম যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর যে অ্যালটেড সিট, সেই কলেজে গিয়ে তোমাকে আগে রিপোর্টিং করে সেই কলেজে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ অ্যালটেড কলেজ অ্যালটেড সিটের মধ্যে তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর তারপর তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে। সেক্ষেত্রে উইলিংনেস ফর আপগ্রেডেশন তুমি যখন ইয়েস দেবে, ইয়েস দেওয়ার পর তোমাকে তারা সেকেন্ড রাউন্ডে তোমাকে ট্রান্সফার করবে, অর্থাৎ তুমি একটা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং তার পাশাপাশি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এও পার্টিসিপেট করছো। সেই পরিস্থিতিতে যদি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ তোমার যদি আরো বেটার মেডিকেল কলেজ পাওয়া যায়, আরো বেটার মেডিকেল কলেজে তুমি যদি চান্স পেয়ে যাও, সেক্ষেত্রে তুমি আগের মেডিকেল কলেজের সিটটা তুমি ছাড়তে পারবে, ঠিক আছে। আগের মেডিকেল কলেজের সিটটা তুমি ছেড়ে এসে আবার নতুন মেডিকেল কলেজ, যেটা আপগ্রেডেড মেডিকেল কলেজে গিয়ে তুমি অ্যাডমিশন নিতে পারবে। সেক্ষেত্রে তোমাকে আগের যে ইনস্টিটিউটটাতে তুমি অ্যাডমিশন নিয়েছিলে সেখানে যাবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ তোমার এজিএমসি তে সিট অ্যালটেড হলো, এবং তুমি এজিএমসি তে সিট নেওয়ার পর অ্যাডমিশন নিয়ে তুমি ক্লাস শুরু করে দিলে এবং ওয়েট করলে ফর দ্য সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং। এখন সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং পার্টিসিপেট করার পর তুমি অনলাইনেও দিলে যে উইলিংনেস ফর আপগ্রেডেশন ইন দ্য সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং ইয়েস, এবং তার পাশাপাশি তুমি ডিএমই এর মধ্যেও একটা তোমাকে অ্যাপ্লিকেশন দিতে হবে, যে এটা রিটেন অ্যাপ্লিকেশন দিতে হবে যে তুমি আপগ্রেড করতে চাও সেকেন্ড রাউন্ডের মধ্যে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ পার্টিসিপেট করলে এবং তারপর যদি দেখা যায় যে তুমি রিমসের সিট অ্যালটেড হলে তোমাকে সবচেয়ে প্রথম অর্থাৎ আফটার দ্য পাবলিশিং অফ দ্য সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হওয়ার পর তোমাকে সবচেয়ে প্রথম কি করতে হবে, তোমাকে ফার্স্ট যে মেডিকেল কলেজটাতে পেয়েছিলে সেই কলেজটাতে গিয়ে তোমাকে সিট রিজাইন করতে হবে বা তোমাকে সিট ছাড়তে হবে, ঠিক আছে। সিট রিজাইন করার কি প্রসেস আছে সবগুলো সামনে তোমাকে আমি ডিটেইলসে বলছি সামনে, ঠিক আছে। তোমাকে প্রথমে সিট রিজাইন করতে হবে, সিট রিজাইন করে সেখান থেকে একটা রিজাইন সার্টিফিকেট নিয়ে তোমাকে ডিএমই তে দিতে হবে, এবং তারপর তুমি গিয়ে তোমার নতুন অ্যালটেড কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে পারো। দেখো, আবার অনেক সময় কি হয়, অনেকে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ তার সিট অ্যালটেড হলো, সে ভাবে যে না ঠিক আছে আমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ আমি কোনো না কোনো আরো বেটার মেডিকেল কলেজ পাবো এবং আমি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর সিটটা রিজাইন করে দিই, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো রিজাইন করার দরকার নেই, যে কলেজটাই পেয়েছো সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নাও পরবর্তীকালে এবং উইলিংনেস ফর আপগ্রেডেশন দাও। এখন এখানে অনেকটা প্রবলেম হয় গিয়ে কি, অনেকে আছে যারা টিএমসি তে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারে না, কারণ তারা আগে থেকেই ডিটারমাইন্ড থাকে যে আমি যদি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ টিএমসি পাই আমি টিএমসি নেব না, কারণ টিএমসি এর ফি স্ট্রাকচার অনেক বেশি হাই হয়, এবং তারপর তারা ভাবে যে আমি যদি আবার টিএমসি তে অ্যাডমিশন নেওয়ার পর তারপরে আমি আবার এজিএমসি তে নেব। কারণ বিষয়টা কি হয়, যখন তুমি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ অ্যালটেড কলেজটাকে ছেড়ে
সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ বেটার মেডিকেল কলেজ যাবে, তখন সেক্ষেত্রে তোমাকে একটা সিকিউরিটি অ্যামাউন্ট তোমাকে সাবমিট করতে হয় ইন দ্য ফার্স্ট কলেজ। তুমি সাপোজ মনে করো এজিএমসিতে ছেলে, এজিএমসি ছেলে তুমি রিমসে যাচ্ছ, সেক্ষেত্রে এজিএমসি ছাড়ার সময় তোমাকে একটা সিকিউরিটি অ্যামাউন্ট তোমাকে সেখানে দিতে হবে। অর্থাৎ অর্থাৎ বলতে গেলে যে তোমার অনেকটা বেশি টাকা চলে যায়। সাপোজ তুমি সবচেয়ে প্রথম অ্যাডমিশনের সময় এজেন্সিতে একটা অ্যামাউন্ট অ্যাডমিশন ফি সাবমিট করে তুমি এজেন্সিতে ভর্তি হলে, ভর্তি হওয়ার পর তারপর কিছুদিন পরে আপগ্রেডেশন হলো, সেক্ষেত্রে এজিএমসির সিট ছাড়ার সময়ও, এজিএমসি সিট রিজাইন করার সময় তোমাকে সেখানে এজিএমসিতে একটা সিকিউরিটি অ্যামাউন্ট সাবমিট করতে হয়। ঠিক সেইভাবেই কেউ যদি টিএমসি থেকে এজিএমসিতে আপগ্রেডেশন করতে যায়, তখন তাকে টিএমসি থেকে এজেন্সি যাওয়ার সময় তাকে একটা সিকিউরিটি অ্যামাউন্ট তাকে সাবমিট করতে হয়, এবং সেই সিকিউরিটি অ্যামাউন্টটা সামথিং একটা 20% 25% অফ দ্য অ্যাডমিশন ফি হয়। তাহলে তুমি ভাবতে পারছো যে টিএমসি এর অ্যাডমিশন ফি এত হাই হয়, তার 20% আবার সাবমিট করে তাকে টিএমসি সিট ছাড়তে হচ্ছে। সেই বিষয়টা অনেক ক্ষেত্রে পসিবল হয় না, তাই অনেক সময় কি হয়, ছাত্রছাত্রীরা টিএমসির সিট নেই না, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ তারা রিজাইন করে দেয়। অর্থাৎ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ টিএমসি তে সিট অ্যালটেড হওয়ার পর তারা টিএমসি সিট রিজাইন করে দেয় এবং তারা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য ওয়েট করে। এখন দেখো, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং বা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং শেষ হওয়ার পর তুমি যদি তোমার অ্যালটেড কলেজটাকে রিজাইন করতে চাও, সাপোজ এমনও হতে পারে যে তুমি অল ইন্ডিয়াতে অন্য কোনো বেটার মেডিকেল কলেজ পেয়ে গেলে, সেক্ষেত্রে তুমি এই স্টেটের কলেজটাকে তুমি রিজাইন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে চেয়ারম্যান কাউন্সিলিং কমিটি বা ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের কাছে সিট সারেন্ডার করার জন্য তোমাকে সেখানে একটা রিটেন অ্যাপ্লিকেশন দিতে হবে। ঠিক আছে, একটা রিটেন অ্যাপ্লিকেশন দিতে হবে উইদিন দ্য 2 days positively or as decided by MCI committee excluding the date of receiving the nomination। যেদিন তুমি নমিনেশন সার্টিফিকেট পাবে ওই কলেজে গিয়ে, অর্থাৎ যেদিন অ্যালটমেন্ট সিট রেজাল্ট আউট হবে, বা বলতে পারি যেদিন তুমি নমিনেশন লেটার পাবে যে সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য, তারপরে 2 দিনের মধ্যে তুমি যদি চাও তুমি সিট রিজাইন করতে পারো। এবং সেই সিট রিজাইন করার জন্য তোমাকে চেয়ারম্যান কাউন্সিলিং কমিটির চেয়ারম্যানের কাছে তোমাকে একটা রিটেন অ্যাপ্লিকেশন দিতে হবে, অথবা ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের কাছে তোমাকে একটা রিটেন অ্যাপ্লিকেশন দিতে হবে। তার পাশাপাশি এ সারেন্ডার সার্টিফিকেট উইল হ্যাভ টু বি অবটেইনড ফ্রম দ্য অ্যাডমিটিং ইনস্টিটিউশনস and must be submitted to the office of the Directorate of Medical Education within 2 days of the last date of admission of the round, along with the said application to Chairman Common Counseling Committee DME। ঠিক আছে, তার পাশাপাশি তুমি যদি রিজাইন করতে চাও তাহলে তোমার অ্যালটেড কলেজ থেকেও একটা সারেন্ডার সার্টিফিকেট ইস্যু করাতে হবে। অ্যালটেড কলেজ থেকে একটা সারেন্ডার সার্টিফিকেট উইল হ্যাভ টু বি অবটেইন ফ্রম দ্য অ্যাডমিটিং ইনস্টিটিউশন, যে কলেজে সিট অ্যালটেড হয়েছিল তার থেকে একটা সারেন্ডার সার্টিফিকেট আনতে হবে, এবং সেইটাকে এনে আবার ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের কাছে তোমাকে সাবমিট করতে হবে উইদিন 2 days অফ দ্য নমিনেশন লেটার ইউ হ্যাভ গট। নমিনেশন লেটার পাওয়ার পর তোমাকে উইদিন 2 days এর মধ্যে তোমাকে এই কাজটা তোমাকে করতে হবে, ইফ তুমি যদি সিট রিজাইন করতে চাও। ঠিক আছে, এখন কি হবে বলি, সাপোজ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং শেষ হলো, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং শেষ হওয়ার পর যদি কোনো ভ্যাকেন্ট সিট থেকে থাকে, সেই ভ্যাকেন্ট সিটের স্ট্যাটাস কি আছে, অর্থাৎ কয়টা ভ্যাকেন্ট সিট আছে, কোন কলেজে কি আছে, সবকিছু তারা ডিটেইলসে তারা জানিয়ে দেবে ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য কি সিট রয়েছে তার জন্য নোটিফিকেশন আসবে অফিসিয়াল ওয়েবসাইটে আফটার দ্য কমপ্লিশন অফ দ্য ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট। ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট হওয়ার পর সেকেন্ড রাউন্ডের জন্য আমার কাছে কি অ্যাভেলেবল সিটস আছে, সিটস এবং কলেজ আছে, সেগুলো সম্পর্কে একটা ডিটেইলস তারা একটা সিট ম্যাট্রিক্স আবার পাবলিশ করবে ফর দ্য সেকেন্ড রাউন্ড। ঠিক আছে, তারপর তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারো। আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তুমি যদি এইরকম ভেবে থাকো যে তুমি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এজিএমসি পেলে এবং তুমি ভাবছো যে তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ তুমি মাস্ট রিমস পেয়ে যাবে, এবং তুমি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং থেকে সিটটা রিজাইন করে দিলে, এজিএমসি সিটটা তুমি রিজাইন করে দিলে এবং তুমি ওয়েট করলে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, এইরকম কোনোদিনও করো না। ঠিক আছে, কারণ তুমি যদি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর সিটটা রিজাইন করে দাও তাহলে তোমাকে ফর দ্য সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য তোমাকে আবার ফ্রেশলি তোমাকে করতে হবে। সাপোজ মনে করো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ তোমার র্যাঙ্কিং ছিল অল ত্রিপুরার মধ্যে 1 নম্বর, এবং তুমি ভাবছো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ আরো বেটার কোনো মেডিকেল কলেজ পাবে, এবং তুমি কি করলে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর পর সেই সিটটাকে তুমি ডিজাইন করে দিলে, অ্যালটেড সিটটাকে ডিজাইন করে দিলে, কিন্তু সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ যখন আসবে তখন তুমি এইটা দাবি করতে পারো না যে তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ একটা ভালো সিট পাবে
অ্যাকর্ডিং টু ইয়োর ফার্স্ট রাউন্ড মেরিট লিস্ট। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডের জন্য যে মেরিট লিস্ট ছিল সেই মেরিট লিস্ট অনুসারেই যে তুমি সেকেন্ড রাউন্ডে আরো ভালো কোনো মেডিকেল কলেজ পাবে সেটা তুমি এক্সপেক্ট করতে পারো না। তাই পার্সোনালি আমি তোমাদেরকে সাজেস্ট করব যে সিট রিজাইন করে লাভ নেই, তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। যদি টিএমসি তে পাও, সাপোজ মনে করো ফার্স্ট রাউন্ডে টিএমসি তে পেলে এবং তোমরা সেকেন্ড রাউন্ডে এজিএমসির জন্য আপগ্রেড করতে চাও, সেক্ষেত্রে বিষয়টা টাফ হয়ে যায়, বুঝতে পারছি, কারণ টিএমসি এডমিশন ফি অনেক হাই হয় এবং সেক্ষেত্রে সিকিউরিটি অ্যামাউন্ট অনেক বেশি হয়। যখন টিএমসি সিট তুমি রিজাইন করে সেই টিএমসি তে এডমিশন নেবে তখন তোমাকে টিএমসি তে অনেকটা বেশি টাকা তোমাকে সেখানে সাবমিট করতে হবে, সেক্ষেত্রে তুমি রিজাইন করতেই পারো টিএমসির সিট। বাট ইফ ইউ গট চান্স ইন দ্য এজিএমসি and you have possibilities to get chance in the RIMS, then don't leave the seats in the AGMC. AGMC সিট ছেড়ে লাভ নেই, তোমরা এডমিশন নিয়ে নাও, ক্লাস স্টার্ট করো এবং ওয়েট ফর দ্য সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং। ঠিক আছে, এবং সেখানে তোমরা যেহেতু ব্যবস্থা আছে আমাদের কাছে, উইলিংনেস ফর আপগ্রেডেশনের সুযোগ রয়েছে, সেহেতু তোমরা দিতে পারো। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় দেখো, অনেক সময় কি হয়, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং স্টার্ট হওয়ার সময় অনেক কলেজ থেকে সিটস আসে না। ঠিক আছে, অর্থাৎ যখন যখন কাউন্সিলিং হবে তখন তখন অ্যাভেলেবল সিটসের উপর কাউন্সিলিং হবে। অর্থাৎ অনেক সময় কি হয়, সাপোজ মনে করো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং স্টার্ট হয়ে গেল এবং তখনও পর্যন্ত বাইরের কলেজগুলো থেকে BAMS, BHMS বা BDS এর সিটস অফিসিয়ালি এখনো এসে ঢুকেনি কাউন্সিলিং এর জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। আমরা অনেক সময় টেন্স হয়ে পড়ি যে এবছর BDS এর সিট এলো না, এবছর BHMS, BAMS সিট এলো না। ভয় পাওয়ার কিছু নেই। সাপোজ মনে করো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর সিট আসেনি, সাপোজ মনে করো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং চলাকালীন সময় সিট আসলো কম্পিটেন্ট অথরিটির কাছে, সেক্ষেত্রে সিটগুলো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারো। আরেকটা বিষয় হচ্ছে যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর জন্য যারা রেজিস্ট্রেশন করেছো তাদের আবার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য ফ্রেশলি রেজিস্ট্রেশন করার দরকার নেই, কিন্তু ফ্রেশলি চয়েস ফিলিং করতে হবে তোমাকে প্রত্যেকবার। ঠিক আছে, ফ্রেশলি চয়েস ফিলিং করতে হবে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর ক্ষেত্রেও। অর্থাৎ যখন যখন বাইরে থেকে মেডিকেল কলেজে সিট আসবে বা যখন যখন বাইরে থেকে BAMS, BHMS, BDS এর জন্য সিট আসবে, তখন তখন DME নোটিফিকেশন দেবে এবং তখন যে কাউন্সিলিং চলতে থাকবে, সেটা ফার্স্ট রাউন্ড হোক, সেটা সেকেন্ড রাউন্ড হোক কিংবা মপ আপ রাউন্ড হোক, সেগুলো তারা কাউন্সিলিং এর জন্য তারা ঢুকিয়ে দেবে। ঠিক আছে, এখন দেখো, যে সিটগুলো ফার্স্ট রাউন্ডে নেওয়া হয়নি সেই সিটগুলো সেকেন্ড রাউন্ডের জন্য থাকবে, সেই সিটগুলোর জন্য কাউন্সিলিং হবে সেকেন্ড রাউন্ডে। যে সিটগুলো সেকেন্ড রাউন্ড, আফটার দ্য এন্ডিং অফ সেকেন্ড রাউন্ড শেষ হওয়ার পরেও যদি কোনো সিট বাকি থেকে যায় কিংবা সেকেন্ড রাউন্ড শেষ হওয়ার পরেও যদি নতুন করে কোনো সিটস আসে, নতুন করে বাইরে থেকে কোনো সিটস আসে, তাদের জন্য কাউন্সিলিং অর্গানাইজ করবে মপ আপ রাউন্ড কাউন্সিলিং। ঠিক আছে, মপ আপ রাউন্ড কাউন্সিলিং এ তাদের সেগুলোর জন্য কাউন্সিলিং অর্গানাইজ করা হবে। সো আশা করি যে তোমাদের অনেকগুলো ডাউট ক্লিয়ার হয়ে গেছে। সব ধরনের নোটিফিকেশনস কি কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, সবগুলো তোমরা খবর পেয়ে যাবে ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট dme.tripura.government.in বা mcc.tripura.government.in। তাছাড়াও আমিও চেষ্টা করছি যে যখন যখন যে ধরনের নোটিফিকেশন আছে সবকিছু তোমাদেরকে খবর দেওয়ার ইন দ্য ইউটিউবে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি আমার কমিউনিটি পোস্টের মধ্যে সব ধরনের নোটিফিকেশন তোমাদের জন্য শো করে দেবো। আই হোপ তোমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়েছে আজকের ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং আরেকটা লাস্ট রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও।